थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। আমরা আলোচনা করছিলাম রাসায়নিক বন্ধন অর্থাৎ সমযোজী বন্ধন, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, এই সমস্ত বিষয় নিয়ে। আমরা জানি তাতে যে বিভিন্ন মৌলের একাধিক পরমাণু রাসায়নিক সুস্থিরতা লাভের উদ্দেশ্যে অথবা ভালো মতো বললে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য বিভিন্ন প্রকার রাসায়নিক বন্ধনে যুক্ত হয় এবং যৌগ উৎপন্ন করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তাতে উল্লেখযোগ্য রয়েছে সমযোজী রাসায়নিক বন্ধন, তড়িৎযোজী রাসায়নিক বন্ধন। এই সমস্ত রাসায়নিক বন্ধন আমরা ডিটেলস আলোচনা করেছি গত পর্বে। আমরা বিভিন্ন যৌগের যে ইলেকট্রন ডট গঠন সেগুলি আমরা চিত্র অঙ্কন করে বিশ্লেষণ করেছি। আজকে আমরা এই রাসায়নিক যৌগ যেগুলো রয়েছে সমযোজী যৌগ, আয়নীয় বা তড়িৎযোজী যৌগ, এদের প্রত্যেকের ধর্ম বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করব। এদের মধ্যে মূল পার্থক্য কী সেগুলো আমরা জানব। তো প্রথমে যেটা বলবো যে তড়িৎযোজী রাসায়নিক বন্ধন বা আয়নীয় বন্ধন তৈরি হয় ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে। ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করে তারা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে এই আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ উৎপন্ন করে। তো প্রথমে আমরা তড়িৎযোজী যৌগের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ বা ধর্মসমূহ আলোচনা করব। আমরা লিখেছি যে আয়নীয় বা তড়িৎযোজী যৌগের ধর্ম বা বৈশিষ্ট্য। প্রথমেই যে বিষয়টা লিখব সেটা হচ্ছে ভৌত অবস্থা। ভৌত অবস্থা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ কিভাবে তৈরি হয়? তড়িৎযোজী বা আয়নীয় যৌগ তৈরি হয় বিপরীতধর্মী দুটি আয়ন মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের স্থির তড়িৎ আকর্ষণে। প্রকৃতপক্ষে তড়িৎযোজী যৌগ স্বতন্ত্র নয়, একটি অণু পাওয়া যায় না তড়িৎযোজী যৌগের। তড়িৎযোজী যৌগের প্রতিটি আয়ন তার বিপরীতধর্মী আয়ন দ্বারা পরিবেষ্টিত হয় ত্রিমাত্রিক দেশে বা ত্রিমাত্রিকভাবে। মানে আমরা চিত্রে দেখেছি যে একটি ক্লোরিন মাইনাস 6টি সোডিয়াম প্লাস দ্বারা পরিবেষ্টিত আছে, একটি সোডিয়াম প্লাস 6টি ক্লোরিন মাইনাস দ্বারা পরিবেষ্টিত রয়েছে এই সোডিয়াম ক্লোরাইড নামক তড়িৎযোজী যৌগে। তো প্রতিটি তড়িৎযোজী যৌগে একটি ক্যাটায়ন তার চারদিকে কতকগুলি অ্যানায়ন দ্বারা পরিবেষ্টিত হয়, আবার প্রত্যেকটি অ্যানায়ন তার চারপাশে ত্রিমাত্রিক দেশে কতকগুলি ক্যাটায়ন দ্বারা পরিবেষ্টিত হয়। অর্থাৎ বিপরীতধর্মী আয়নগুলি ন্যূনতম দূরত্বে থাকে এবং তারা যুক্ত হয়ে তীব্র আকর্ষণ বলে যুক্ত হয়ে তারা তড়িৎযোজী যৌগ উৎপন্ন করে। তাই তড়িৎযোজী যৌগগুলির ভৌত অবস্থা কীরূপ হওয়া উচিত? শক্তপোক্ত হওয়া উচিত, নির্দিষ্ট আকার হওয়া উচিত, কঠিন হওয়া উচিত, অর্থাৎ কেলাসাকার এবং কঠিন হয় তড়িৎযোজী যৌগগুলির ভৌত অবস্থা। তাহলে তড়িৎযোজী যৌগগুলির ভৌত অবস্থা কী হওয়া উচিত বা কী হয়? কেলাসাকার এবং কঠিন। কেলাসাকার এবং কঠিন। তাহলে ভৌত অবস্থা তড়িৎযোজী যৌগের হচ্ছে কেলাসাকার এবং কঠিন, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ইত্যাদি ইত্যাদি ধাতব যৌগগুলি। 2 নম্বর পয়েন্ট হলো ভৌত অবস্থার পরে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তড়িৎযোজী যৌগে কেলাসাকার কঠিন যৌগ তড়িৎযোজী যৌগ আমরা জানি যে বিপরীত আয়নগুলির পারস্পরিক স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে তারা তড়িৎযোজী যৌগ উৎপন্ন করে। তো তড়িৎযোজী যৌগের আয়নগুলি বিপরীত আয়ন দ্বারা পরিবেষ্টিত হয়। তাই কেলাসের মধ্যস্থতা বিভিন্ন আয়নগুলিকে কেলাস থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে
গলাতে বা স্ফুটন ঘটাতে প্রচুর পরিমাণ শক্তি অর্থাৎ তাপ শক্তির প্রয়োজন হয়। যেহেতু তারা শক্তপোক্তভাবে আবদ্ধ রয়েছে, তাই তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক স্বাভাবিকভাবেই বেশি হওয়া উচিত, অর্থাৎ উচ্চ হওয়া উচিত। তাই তড়িৎযোজী যৌগের বা আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ। যেমন সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক হচ্ছে 820 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 820 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়। তাহলে আমরা ভৌত অবস্থা জানলাম, কেলাসাকার এবং কঠিন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অবশ্যই উচ্চ হবে। এবং উদাহরণস্বরূপ বলা যায় সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 820 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য বা ধর্ম আমরা আলোচনা করব দ্রাব্যতা, দ্রবীভূত হওয়ার ক্ষমতা। দ্রাব্যতা, তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগগুলি পোলার হয়, ধ্রুবীয় হয়, তাই এরা জলে বা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। অর্থাৎ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন জলে দ্রবীভূত হয় বেশিরভাগ তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যৌগগুলি অধ্রুবীয় দ্রাবকে বা নন পোলার দ্রাবকে বা জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। কোথায় দ্রবীভূত হয়? ধ্রুবীয় দ্রাবকে, পোলার দ্রাবকে। যেমন জল পোলার, ধ্রুবীয় বলতে অণুর এক প্রান্ত পজিটিভ, অপর প্রান্ত নেগেটিভ, পজিটিভ নেগেটিভ মেরু উৎপন্ন করে যে দ্রাবক, যে দ্রাবকের অণু, তাকে বলে ধ্রুবীয় দ্রাবক। তো ধ্রুবীয় দ্রাবকে বা জলে দ্রবীভূত হয়। ধ্রুবীয় দ্রাবকে যেমন জল দ্রবীভূত হয়। ধ্রুবীয় দ্রাবকে সাধারণভাবে দ্রাব্য। ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, আর অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য নয়। বা জৈব দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। তাহলে দ্রাব্যতা আমরা দেখলাম যে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় সহজেই, অর্থাৎ যেমন জল। আর জৈব দ্রাবকে বা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, অর্থাৎ অদ্রাব্য। 4 নম্বর পয়েন্ট আমরা জানব তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবহন করার ক্ষমতা বা তড়িৎ পরিবাহিতা। তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ অ্যানায়ন ক্যাটায়নের সমন্বয়ে উৎপন্ন হয়। তো তড়িৎযোজী যৌগ কঠিন কেলাসাকার, স্থির তড়িৎ আকর্ষণে বিপরীত আয়নগুলি পাশাপাশি অবস্থান করে, তাই কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না, আয়নগুলি সচল হতে পারে না। কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নগুলি বিচ্ছিন্ন হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নের সঞ্চরণশীলতার জন্য তারা তড়িৎ পরিবহন করতে পারে। বক্তব্যের মূল বিষয়বস্তু হলো যে কঠিন অবস্থায়, অর্থাৎ কেলাসাকার এবং কঠিন অবস্থায় তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাই তড়িৎ পরিবাহিতা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। কঠিন অবস্থায় করে না। এর পরের বৈশিষ্ট্য বা ধর্ম আমরা আলোচনা করব
5 নাম্বার বন্ধনের অভিমুখ। বন্ধনের অভিমুখ। তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগে আমরা জানি যে ত্রিমাত্রিক কেলাসাকার এবং বিপরীত আয়নগুলি পরস্পর ন্যূনতম দূরত্বে থাকে। যে কোনো একটি আয়ন তার বিপরীতধর্মী আয়ন দ্বারা চারদিকে পরিবেষ্টিত হয়। তাহলে যে কোনো একটি আয়ন তার বিপরীতধর্মী আয়নগুলি চারদিক থেকে ত্রিমাত্রিক দেশে তাদেরকে আকর্ষণ করে বিভিন্ন দিকে। বলার বিষয়বস্তু হলো যে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগে প্রতিটি আয়নকে তার বিপরীতধর্মী আয়নগুলি চারপাশে আকর্ষণ করে, অর্থাৎ নির্দিষ্ট কোনো দিকে আকর্ষণ করে না। যেদিকে যেদিকে তার বিপরীতধর্মী আয়নগুলি অবস্থান করে সেই সমস্ত দিকে এই স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে। তাই নির্দিষ্ট কোনো দিক নেই। তাই তড়িৎযোজী যৌগের যে বন্ধন, সেই বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। তাই তড়িৎযোজী বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। তড়িৎযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই। তাহলে তড়িৎযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই। রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। যেহেতু তড়িৎযোজী যৌগে ক্যাটায়ন অ্যানায়ন রয়েছে, তাই তড়িৎযোজী যৌগের যে রাসায়নিক বিক্রিয়া, যেখানে ক্যাটায়ন অ্যানায়ন অংশগ্রহণ করে, তারা দ্রুততার সঙ্গে দ্রুতগতির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে। তাই তড়িৎযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়া অতি দ্রুত। তড়িৎযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়া দ্রুত গতিতে সংঘটিত হয়। তাই রাসায়নিক বিক্রিয়া দ্রুত বেগে বা দ্রুত হারে হয়। দ্রুত বেগে রাসায়নিক বিক্রিয়া ঘটে। তাহলে রাসায়নিক বিক্রিয়া দ্রুত বেগে ঘটে, ত্বরান্বিতভাবে, মন্থর নয়। এর পরের পয়েন্ট হচ্ছে সমাবয়বতা। 7 নম্বর কি? সমাবয়বতা, আইসোমারিজম। তড়িৎযোজী যৌগের বা আয়নীয় যৌগের সমাবয়বতা ধর্ম দেখা যায় না। সমাবয়বতা ধর্ম তড়িৎযোজী যৌগের বা আয়নীয় যৌগের দেখতে পাওয়া যায় না। তার যে কয়েকটা পয়েন্ট তড়িৎযোজী যৌগের বা আয়নীয় যৌগের যে কয়েকটি বৈশিষ্ট্য বা ধর্ম আমরা আলোচনা করলাম, তার মধ্যে রয়েছে ভৌত অবস্থা, কেলাসাকার এবং কঠিন, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিঃসন্দেহে উচ্চ, যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 820 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্রাব্যতা, আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন জল। তবে জৈব দ্রাবকে বা অধ্রুবীয় দ্রাবকে এরা অদ্রাব্য, মানে দ্রবীভূত হয় না। আর তড়িৎ পরিবাহিতার বিচার করলে কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কারণ আয়নিত হয়, সেই আয়নগুলি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। বন্ধনের অভিমুখ, তড়িৎযোজী যৌগে বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই এবং তড়িৎযোজী যৌগগুলি হচ্ছে ভঙ্গুর। তার কারণ তড়িৎযোজী যৌগে বিপরীতধর্মী আয়নগুলি পাশাপাশি থাকে, সমধর্মী আয়নগুলি দূরে থাকে, কিন্তু আঘাত করলে সমধর্মী আয়নগুলি পাশাপাশি চলে আসে বলে বিকর্ষণ বল বেড়ে যায়। তাই তড়িৎযোজী বা আয়নীয় যৌগগুলি ভঙ্গুর হয়। যেমন খাদ্য লবণ আঘাত করলে ভেঙে যায়, গুঁড়া হয়ে যায়। রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ, রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ হচ্ছে দ্রুত বেগে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। আর সমাবয়বতা ধর্ম
এই তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের সমবায়বতা ধর্ম নেই। এবার আমরা আলোচনা করব সমযোজী যৌগের বিভিন্ন ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে। প্রথমে ভৌত অবস্থা। সমযোজী যৌগ আয়নীয় বা তড়িৎযোজী যৌগের মতো কেলাসাকার কঠিন নয়। সমযোজী যৌগে বিভিন্ন অণুদের মধ্যে আকর্ষণ বল অর্থাৎ আন্তরাণবিক আকর্ষণ বল কম হয়, স্বল্প হয়। তাই সমযোজী যৌগের ভৌত অবস্থা কোমল, কঠিন, তরল কিংবা গ্যাসীয় হয়। কি বললাম? কোমল কঠিন, মানে নরম কঠিন। কোমল, কঠিন, তরল, গ্যাসীয়, এই সমস্ত ভৌত অবস্থায় সমযোজী যৌগ থাকে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। যেহেতু সমযোজী যৌগের অণুতে অণুতে আকর্ষণ বল কম অর্থাৎ আন্তরাণবিক আকর্ষণ বল কম, তাই সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয়। অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে কম। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হয় কম। দ্রাব্যতা। সমযোজী যৌগগুলি পোলার দ্রাবকে মানে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না, জলে দ্রবীভূত হয় না। অধ্রুবীয় দ্রাবকে এরা দ্রাব্য, অর্থাৎ জৈব দ্রাবক যেমন বেনজিন, অ্যালকোহল, এগুলোতে এরা দ্রবীভূত হয়, বা কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি জৈব দ্রাবকে। তো দ্রাব্যতা হচ্ছে ধ্রুবীয় দ্রাবকে, ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য বা জলে অদ্রাব্য, আর অধ্রুবীয় দ্রাবকে বা জৈব দ্রাবকে দ্রাব্য। মানে বেনজিন যেমন বেনজিন, অ্যালকোহল, এই সমস্ত দ্রাবকে দ্রবীভূত হয়। তবে ব্যতিক্রম রয়েছে, যেমন HCl হাইড্রোক্লোরিক গ্যাস, HCl এবং অ্যামোনিয়া এরা জলে দ্রবীভূত হয়। HCl, অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়। অথবা চিনি, গ্লুকোজ এগুলো জলে দ্রবীভূত হয়। তড়িৎ পরিবাহিতা। সমযোজী যৌগের অণুতে সমযোজী যৌগে কোনো মুক্ত ইলেকট্রন নেই, তাই সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না। অথবা সমযোজী যৌগ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নিত হয় না, তাই সমযোজী যৌগ গলিত বা জলে দ্রবীভূত অবস্থাতেও তড়িৎ পরিবহন করে না। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য নয়, এরা তড়িৎ পরিবহন করে না, তড়িৎ বিশ্লেষ্য নয়। গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় করে না, মানে তড়িৎ বিশ্লেষ্য নয়। তবে ব্যতিক্রম আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া এরা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কারণ HCl যদি জলের সঙ্গে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করে H3O আর তার সঙ্গে Cl-, আয়নিত হয়, তাই তড়িৎ পরিবহন করতে পারে, এটা ব্যতিক্রম। বন্ধনের অভিমুখ। সমযোজী বন্ধন প্রকৃতপক্ষে উৎপন্ন হয় দুটি পরমাণুর যে পারমাণবিক কক্ষক, দুটি পরমাণুর যে পারমাণবিক কক্ষক, সেই পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে, পরমাণুর পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে
সমযোজ্যতা বা সমযোজী বন্ধনী তৈরি হয়। আর পারমাণবিক কক্ষকের ত্রিমাত্রিক দেশে নির্দিষ্ট দিক রয়েছে, তাই পারমাণবিক কক্ষকগুলি যখন অভিলেপন হয় তাই তার ত্রিমাত্রিকভাবে নির্দিষ্ট একটা অভিমুখ থাকে, অর্থাৎ সমযোজী যৌগের সমযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ রয়েছে, নির্দিষ্ট অভিমুখ রয়েছে। রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ। সমযোজী যৌগে সমযোজী বন্ধনী ভাঙতে শক্তি এবং সময় দুটোই বেশি লাগে, তাই সমযোজী যৌগের যে রাসায়নিক বিক্রিয়ার যে গতিবেগ সেটি মন্থর হয়। কি হয়? মন্থর হয়। তাছাড়া অনুঘটক লাগে, শক্তি লাগে, সময় লাগে বেশি, তাই মন্থর হয়। সমাবয়বতা। সমযোজী যৌগের সমাবয়বতা ধর্ম দেখা যায়, সমাবয়বতা ধর্ম দেখা যায়। তাহলে সমযোজী যৌগের মধ্যে সমাবয়বতা ধর্ম বা আইসোমারিজম ধর্ম দেখা যায়। তাহলে আমরা তড়িৎযোজী যৌগের বিভিন্ন ধর্ম বৈশিষ্ট্য আলোচনা করলাম, আমরা সমযোজী যৌগের বিভিন্ন ধর্ম বৈশিষ্ট্য আলোচনা করলাম। তাতে দেখতে পেলাম যে 7টি যে আমরা বৈশিষ্ট্য বা ধর্ম আলোচনা করলাম, তার তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগে তারা সম্পূর্ণ বিপরীত। তাই তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের যদি পার্থক্য, প্রভেদ কি লিখতে আসে, তাহলে এই পয়েন্টগুলি আমরা উল্লেখ করব। আমরা সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগের যে বিভিন্ন ধর্ম, সেই ধর্মের পার্থক্যটা এখন বোঝার চেষ্টা করব। তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে মূল পার্থক্য কী? আমরা যে বিভিন্ন বৈশিষ্ট্য এবং ধর্মগুলি আলোচনা করলাম, সেই বিপরীতধর্মী ধর্মগুলি লিখলেই সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগের পার্থক্য লেখা হবে। তো প্রথমে তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের যে বিভিন্ন ধর্মের বা বৈশিষ্ট্যের, যেমন দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই পয়েন্টগুলি লিখে নেওয়া যায়, অথবা পয়েন্ট ছাড়াও ডাইরেক্ট লেখা যায়। যদি ডাইরেক্ট লিখি আমরা, তাহলে বলবো তড়িৎযোজী যৌগ অণু স্বতন্ত্র নয়। তড়িৎযোজী যৌগের একক অণু পাওয়া যায় না, কেলাস আকারে থাকে, তাই বলতে হবে একক অণু হয় না বা স্বতন্ত্র অণু নেই। এখানে 1 নম্বরে স্বতন্ত্র অণু হয়, মানে একক অণু পাওয়া যায় বা হয়। তাহলে সমযোজী যৌগের স্বতন্ত্র অণু হয় আর তড়িৎযোজী যৌগের স্বতন্ত্র অণু হয় না। 2 নম্বর পয়েন্ট কি লেখা যায়? এরা হয় কঠিন এবং কেলাসাকার বা কেলাসাকার, ভৌত অবস্থাটা লিখছি, কেলাসাকার, কঠিন। আর সমযোজী যৌগ আমরা আলোচনা করলাম যে সমযোজী যৌগ হয় কোমল কঠিন, কোমল কঠিন, তরল হয়, গ্যাসীয় হয়। তাহলে সমযোজী যৌগ হয় কোমল কঠিন, যেমন চিনি, গ্লুকোজ, এই সমস্ত কোমল কঠিন, ন্যাপথালিন। তরল হয়, তরল বলতে যেমন অ্যালকোহল, বেনজিন, গ্যাসীয় যেমন মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই সমস্ত। 3 নম্বর দ্রাব্যতা। দ্রাব্যতার বিচারে কি তফাৎ করা যায়, পার্থক্য করা যায়, যে তড়িৎযোজী যৌগগুলি জলে দ্রাব্য, আর এখানে অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। যেমন বেনজিন, অ্যালকোহল, কেরোসিন, এই সমস্ত অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। কার্বন টেট্রাক্লোরাইড ব্যতিক্রম রয়েছে।
HCl NH3 চিনি, জলে দ্রাব্য। চার নাম্বার কি পার্থক্য করা যায়? তড়িৎ পরিবাহিতার বিচারে এরা তড়িৎ বিশ্লেষ্য হয়, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কারণ আয়নিত হয় না, এবং কঠিন অবস্থাতেও তড়িৎ পরিবহন করে না, কারণ এদের মুক্ত ইলেকট্রন নেই। তাই এরা তড়িৎ বিশ্লেষ্য নয়, এরা তড়িৎ বিশ্লেষ্য। তার গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, অথবা ডাইরেক্ট লেখা যায় যে তড়িৎ বিশ্লেষ্য যৌগ। তড়িৎ যে যৌগগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর এরা তড়িৎ অবিশ্লেষ্য। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, যেহেতু অ্যানায়ন ক্যাটায়ন স্থির তড়িৎ আকর্ষণে পরস্পর যুক্ত হয়, তাই বেশি পরিমাণ তাপ শক্তি প্রয়োগে এদের আয়নগুলিকে আলাদা করা যায় কেলাস থেকে, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে উচ্চ। আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে নিম্ন। অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করলাম ইতিপূর্বে, সেগুলো এখানে আমরা পার্থক্যের আকারে লিখছি। আর কি রয়েছে? তড়িৎযোজী যৌগের বন্ধন অভিমুখ বলতে কিছু নেই, নির্দিষ্ট বন্ধন অভিমুখ নেই। এবং এরা ভঙ্গুর হয়, যেমন খাদ্য লবণ একটু আঘাত করলে ভেঙে যাবে। বন্ধন অভিমুখ নেই, ভঙ্গুর হয়। সমযোজী যৌগ নির্দিষ্ট বন্ধন অভিমুখ রয়েছে। এবং দৃঢ়, সহজে ভাঙে না। 7 নম্বর হচ্ছে সমাবয়বতা ধর্ম দেখা যায়। দেখা যায় না, সমাবয়বতা ধর্ম নেই তড়িৎযোজী যৌগের। আর সমযোজী যৌগের সমাবয়বতা ধর্ম দেখা যায়। আইসোমারিজম ধর্ম আমরা আলোচনা করেছি জৈব যৌগের চ্যাপ্টারে, তাই সমাবয়বতা ধর্ম আসলে কি সেটা জৈব যৌগের সেই চ্যাপ্টারে দেখে নেওয়া যেতে পারে। তো তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের যে মূল পার্থক্য, তড়িৎযোজী যৌগ একক অণু হয় না বা স্বতন্ত্র অণু নেই, কিন্তু সমযোজী যৌগের স্বতন্ত্র অণু রয়েছে। তড়িৎযোজী যৌগ হয় কেলাসাকার কঠিন, সমযোজী যৌগগুলি হয় কোমল কঠিন, তরল কিংবা গ্যাসীয়। তড়িৎযোজী যৌগ ধ্রুবীয় দ্রাবকে মানে জলে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগ অধ্রুবীয় দ্রাবকে মানে জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। ব্যতিক্রম হাইড্রো HCl চিনি এরা জলে দ্রবীভূত হয়। তড়িৎ বিশ্লেষ্য যৌগ হচ্ছে তড়িৎযোজী যৌগগুলি গলিত অবস্থায় জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এর আয়নগুলি, তাই তড়িৎ বিশ্লেষ্য যৌগ। কিন্তু সমযোজী যৌগগুলি তড়িৎ অবিশ্লেষ্য। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন, যেহেতু আন্তরাণবিক আকর্ষণ বলটা কম। বন্ধন অভিমুখ, এদের বন্ধন অভিমুখ হয় না, এদের নির্দিষ্ট বন্ধনের অভিমুখ রয়েছে। এদের সমাবয়বতা ধর্ম নেই, এদের মধ্যে সমাবয়বতা ধর্ম দেখা যায়। এই হচ্ছে তড়িৎযোজী এবং সমযোজী যৌগের মূল পার্থক্য। এবার আমরা আলোচনা করব যে তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগ সাধারণভাবে আপাত দৃষ্টিতে চেনার উপায় কী। কয়েকটি সংকেত যদি আমরা দিয়ে দিই, সেই সংকেতগুলির মধ্যে কোনটা তড়িৎযোজী যৌগ কোনটা সমযোজী যৌগ আমরা কিভাবে চিনব।
এবার আমরা তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের কিছু সংকেত দিয়ে দিয়েছি। এই তড়িৎযোজী এবং সমযোজী যৌগের লিস্ট থেকে, চার্ট থেকে কোনটি সমযোজী কোনটি তড়িৎযোজী বেছে বেছে আলাদা করতে হবে। কি কি রয়েছে? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম অক্সাইড, মিথেন, ক্লোরিন, অক্সিজেন, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, অ্যামোনিয়া, জল, H2, ফেরাস ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এদের মধ্যে কোনটি তড়িৎযোজী কোনটি সমযোজী আমাকে শনাক্ত করতে হবে সংকেত থেকে দেখে। তো আমাদের প্রথমে জানতে হবে যে সমযোজী যৌগ মৌলিক অণুগুলি সমযোজী যৌগ হয়। মৌলিক অণু বলতে মৌলিক পদার্থের অণু বা একজাতীয় পরমাণু দিয়ে যে অণুগুলো তৈরি হয়, একজাতীয় পরমাণু দিয়ে অণুগুলো যে তৈরি হয়, যেমন নাইট্রোজেন, যেমন অক্সিজেন, যেমন ক্লোরিন, দুটা ক্লোরিন পরমাণু দিয়ে ক্লোরিন অণু তৈরি, যেমন হাইড্রোজেন। তো মৌলিক অণু সমযোজী হয়। মৌলিক অণু হবে সমযোজী। তাহলে সমযোজীতে কে কে আসবে? সমযোজীতে আসবে নাইট্রোজেন, ক্লোরিন যেহেতু মৌলিক অণু, অক্সিজেন, হাইড্রোজেন, এই কটা মৌলিক অণু, তাই এরা হবে সমযোজী। তো মৌলিক অণুগুলি হয় সমযোজী। দ্বিতীয়ত হাইড্রোজেনযুক্ত বেশিরভাগ যৌগ, হাইড্রোজেনযুক্ত বেশিরভাগ যৌগ সমযোজী হয়, কিন্তু ধাতব হাইড্রাইড বাদে, যেমন এখানে বা বলা যায় তরল গ্যাসীয় যৌগ যেগুলো, বেশিরভাগ না সবগুলোই তরল, পারদ বাদ দিয়ে, পারদ মৌলিক পদার্থ, তরল গ্যাসীয় যেগুলা তারা হবে সমযোজী যৌগ। তো তরল গ্যাসীয়, এটা যেমন গ্যাসীয়, তাহলে CO2, তারপরে মিথেন, তারপরে সোডিয়াম হাইড্রাইড ধাতব হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড ধাতব হাইড্রাইড, অ্যামোনিয়া একটি গ্যাস, NH3, জল, অথবা বলা যায় যে হাইড্রোজেনযুক্ত বা হাইড্রোকার্বন যৌগগুলি হয় সমযোজী যৌগ। 3 নম্বর হাইড্রোকার্বন যৌগ। বেশিরভাগ হাইড্রোজেনজাত যৌগ ধাতব হাইড্রাইড বাদে তাহলে আর কি আছে? হাইড্রোজেনযুক্ত যৌগ যেমন HCl, তারপরে কি রয়েছে? হাইড্রোজেনযুক্ত যৌগ রয়েছে সোডিয়াম হাইড্রাইড, কিন্তু এটা ধাতব, সোডিয়াম হচ্ছে ধাতু, তাই সোডিয়াম হাইড্রাইড হবে না, সোডিয়াম হাইড্রাইড হচ্ছে ধাতব হাইড্রাইড, অর্থাৎ তড়িৎযোজী যৌগ পড়বে। অ্যামোনিয়া চলে গেছে গ্যাস হিসাবে, জল চলে গেছে, আর নেই কিছু। আর তড়িৎযোজী যৌগ বলতে পর্যায় সারণীর যে প্রথম 1 নম্বর 2 নম্বর এই শ্রেণীগুলোর যে পরমাণু রয়েছে, মৌল রয়েছে, সেই ধাতুর সঙ্গে পর্যায় সারণীর শেষের দিককার ডান দিককার যে মৌলগুলি রয়েছে তাদের বিক্রিয়াতে, অর্থাৎ ধাতব যৌগগুলি যে উৎপন্ন হয় সেগুলি হচ্ছে তড়িৎযোজী যৌগ। ধাতব যৌগ দিয়ে তড়িৎযোজী যৌগ, তাতে হাইড্রোজেনও হতে পারে। যেমন এখানে রয়েছে ধাতব যৌগ, তড়িৎযোজী যৌগ হবে। তাহলে কে হবে? NaCl একটি তড়িৎযোজী যৌগ, ম্যাগনেসিয়াম অক্সাইড তড়িৎযোজী যৌগ, কারণ ম্যাগনেসিয়ামটা হচ্ছে ধাতু। সোডিয়াম হাইড্রাইড, সোডিয়ামটা হচ্ছে ধাতু, তাই সোডিয়াম হাইড্রাইড
তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ লিথিয়াম হাইড্রাইড। অর্থাৎ মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন থাকলেই যে সমযোজী হবে তার গ্যারেন্টি নেই। কিছু ধাতব হাইড্রাইড রয়েছে যেগুলো হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। ধাতব হাইড্রাইড বাদ দিয়ে বেশিরভাগ হাইড্রোজেন সমন্বিত যৌগ, হাইড্রোজেনযুক্ত বেশিরভাগ যৌগই হচ্ছে সমযোজী যৌগ, কিন্তু ধাতব হাইড্রাইডগুলি তড়িৎযোজী যৌগ। রয়েছে ফেরাস ক্লোরাইড, রয়েছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হচ্ছে ধাতু তাই তড়িৎযোজী যৌগ আয়নীয় যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড। তো এইভাবে যদি পরীক্ষাতে বিভিন্ন যৌগের সংকেত দেওয়া থাকে বা বিভিন্ন যৌগের নাম দেওয়া থাকে তাহলে আমাদের শনাক্ত করতে হবে যে কোন যৌগটি তড়িৎযোজী আর কোন যৌগটি সমযোজী। কিভাবে শনাক্ত করব? মৌলিক অণু থাকলে সমযোজী, তরল গ্যাসীয় সমযোজী, হাইড্রোকার্বন যৌগ সমযোজী, বেশিরভাগ হাইড্রোজেনজাত যৌগ সমযোজী, ব্যতিক্রম হচ্ছে ধাতব হাইড্রাইড বাদ দিতে হবে। আর ধাতব যৌগ যেগুলো রয়েছে সেই ধাতব যৌগ হচ্ছে তড়িৎযোজী যৌগ। তো এইভাবে আমরা তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগে সহজেই শনাক্ত করতে পারি। একটি মজার প্রশ্ন রয়েছে যে এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 7, এক্সের দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করলে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়? ইলেকট্রন ডট গঠন করে মানে অঙ্কন করে দেখাও। তাহলে এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 7, তাহলে এক্সের পারমাণবিক সংখ্যা যদি 7 হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? এর ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে থাকবে দুটি ইলেকট্রন, 7টার মধ্যে কে কক্ষে প্রথম কক্ষে দুটো, এল কক্ষ দ্বিতীয় কক্ষে থাকবে বাকি 5টা। 7টার মধ্যে দুটো এখানে গেছে তাহলে এখানে থাকবে 5টা। তো লাস্ট কক্ষপথ এল কক্ষপথ, সর্ববহিস্থ কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এই মৌলটি হচ্ছে অধাতু। অতএব এক্স অধাতু। এবার দুটি এক্স মৌল যদি পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করে তাহলে কীরকম অণু গঠন করবে? আমরা জানি যে বহিস্থ কক্ষপথে, বাইরের কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলি রয়েছে তাদেরকে অঙ্কন করতে হয়। তো এখানে 3টি, এদিকে 2টি, মোট 5টি ইলেকট্রন দিলাম। এইভাবে দিয়েছি যাতে আমি বন্ধনীটা সহজে হিসাব করতে পারি। এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মাঝখানে এসে একটা ইলেকট্রন জোড়, এই ইলেকট্রন এসে আরেকটা ইলেকট্রন জোড়, এটার এটা গিয়ে আরেকটা ইলেকট্রন জোড় তৈরি করবে। কেন? তাহলে এখানে 3টি ইলেকট্রন জোড় তৈরি হবে। 3টি ইলেকট্রন জোড় মানে দুটা করে, তাহলে 3টা জোড়ে 6টা। এই 6টা ইলেকট্রন সমযোজী বন্ধনের মাধ্যমে এও ব্যবহার করবে, ও ব্যবহার করবে। তাহলে এর তো এদিকে দুটো আছে, আরও 6টা ইলেকট্রন, মোট 8টা ইলেকট্রন পূরণ হবে, মানে অষ্টক পূরণ হবে। এরও 6টা ইলেকট্রন আর দুটো মিলে অষ্টক পূরণ হবে। এখান থেকে ক্লিয়ার বোঝা যাবে। এই 6টা আর এই দুটা এর অষ্টক পূরণ হলো আর এরও অষ্টক পূরণ হলো। এখান থেকে হচ্ছে এক্স, 3টি বন্ধনী x2। তাহলে আমরা কি করলাম? এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 7, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 7, পারমাণবিক সংখ্যা যত ইলেকট্রন তত, তাহলে কে কক্ষপথে দুটি ইলেকট্রন 2n² সূত্র অনুযায়ী। আর এল কক্ষপথে মোট 8টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু 7টা ইলেকট্রন ছিল টোটাল। কে কক্ষপথে দুটি ইলেকট্রন প্রবেশ করলে বাকি 5টি ইলেকট্রন এল কক্ষপথে থাকবে। এখানে সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে এল কক্ষপথ, তাহলে এল কক্ষপথে 5টা ইলেকট্রন রয়েছে,
তাই এটি হচ্ছে অধাতু। এর যোজ্যতা কত হবে? যোজ্যতা জানার জন্য মনে রাখতে হয় যে অন্তিম কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষপথে, বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত। 1 2 3 4 এরকম যদি হয়, 1 2 3 যদি হয় তাহলে ইলেকট্রন সংখ্যা 1 2 3, কিন্তু 4-এর বেশি যদি হয়, যেমন 5 6 7 যদি হয়, তাহলে যোজ্যতা হবে 8 বিয়োগ বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তাহলে বাইরের কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 5টি। তাহলে যোজ্যতা কত হবে? 8 বিয়োগ 5। যেহেতু 4-এর বেশি, তাই 8 থেকে বিয়োগ করে যোজ্যতা নির্ণয় করতে হবে। কিন্তু 4 বা 4-এর কম যদি হয়, তাহলে যতগুলি বহিস্থ কক্ষপথে ইলেকট্রন রয়েছে সেগুলি হচ্ছে তার যোজ্যতা। তো 5টি ইলেকট্রন রয়েছে বহিস্থ কক্ষপথে, তা বাইরে 5টি ইলেকট্রন অঙ্কন করলাম, এখানেও বাইরে 5টি ইলেকট্রন অঙ্কন করলাম। আর সমযোজী যৌগ হবে না তড়িৎযোজী যৌগ হবে, মানে সমযোজী বন্ধন তৈরি হবে না তড়িৎযোজী বন্ধন তৈরি হবে। আমরা সহজেই বুঝতে পারি যে আমরা বলেছিলাম মৌলিক অণু, একই পরমাণু দিয়ে যদি অণু তৈরি হয়, মৌলিক অণু বা মৌলিক পদার্থের অণু, অর্থাৎ যেখানে দুটি পরমাণু একই মৌলের, সেই অণুকে বলা হয় মৌলিক অণু, এবং সেটি অবশ্যই সমযোজী হবে। যেহেতু দুটাই হচ্ছে এক্স পরমাণু, তো দুটাই এক্স পরমাণু মানে মৌলিক অণু, অবশ্যই সমযোজী হবে। কিন্তু ইলেকট্রন বিন্যাসের বিচারেও আমরা বিশ্লেষণ করে পাচ্ছি সমযোজী বন্ধনী। এখানে 5টি ইলেকট্রন রয়েছে, এখানে 5টি ইলেকট্রন রয়েছে, এর 3টি ইলেকট্রন, এর 3টি ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধনী তৈরি করবে। তাহলে এখানে 6টা হচ্ছে, এই 6টা ইলেকট্রন মানে 3টা সমযোজী বন্ধন এও ব্যবহার করবে, ওও ব্যবহার করবে। তাহলে 6 ইলেকট্রন আর 2 ইলেকট্রন মিলে এর হচ্ছে 8টি ইলেকট্রন, এরও 6 ইলেকট্রন আর 2 ইলেকট্রন মিলে এরও 8টি ইলেকট্রন, অর্থাৎ দুজনেরই অষ্টক পূরণ হয়েছে। এই ইলেকট্রন জোড়কে আমরা ড্যাশ চিহ্ন দিয়ে চিহ্নিত করি, তাই দুটো একসঙ্গে মিলে X2 অণু উৎপন্ন করবে। পরের প্রশ্ন, এ ও বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 19 এবং 17। মৌল দুটির যোজ্যতা কত? উৎপন্ন যৌগের সংকেত কি? তো যোজ্যতা ইলেকট্রন বিন্যাসের বিচারে আমরা বলতে পারবো। তাহলে এ এবং বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 এবং 17। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 19 মানে ইলেকট্রন 19। তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে? কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, 2 8 10, এম কক্ষপথে 8টি, কারণ লাস্ট কক্ষপথে 9টা দেওয়া যায় না, অন্তিম কক্ষপথে 8-এর বেশি দেওয়া যায় না। তাহলে এন কক্ষপথে হচ্ছে 1টি। তাহলে যোজ্যতা কত হচ্ছে? 1। লাস্ট কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে, তাই যোজ্যতা হচ্ছে 1। বি পরমাণু ক্রমাঙ্ক 17। তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে? ইলেকট্রন বিন্যাস কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি 10টি, আর এম কক্ষপথে দাঁড়াবে 7টি। তাহলে এর যোজ্যতা কত? লাস্ট কক্ষপথে 7টি আছে, 4-এর বেশি হলে এই সংখ্যাটা 8 থেকে বিয়োগ করতে হবে। 8 বিয়োগ লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 7 সমান হচ্ছে 1। তাহলে এরও যোজ্যতা হচ্ছে 1। উৎপন্ন যৌগের সংকেত কি? যদি আমরা উৎপন্ন যৌগ দেখি, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2881, 2881, অর্থাৎ একটা ইলেকট্রন বহিস্থ কক্ষপথে আছে। বি এর ইলেকট্রন বিন্যাস 287, 287, 1 2 3 4 5 6 7। অষ্টক পূরণের জন্য কি করবে? এর বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সম্পূর্ণরূপে দান করবে বি মৌলের বি পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে। তাহলে এর একটি ইলেকট্রন এখানে চলে যাবে, ফলস্বরূপ কি হবে? টু 88, এই 1টা চলে গেছে এখানে, তাহলে এটা হচ্ছে প্লাস
আর B287 ছিল। একটি ইলেকট্রন সর্বস্থ কক্ষপথে যুক্ত হওয়ার কারণে এই 7টা আর 7 থাকলো না, 8 হয়ে গেল। তাহলে 288, বাহ খুব সুন্দর, দুটাই একই রকম দেখতে লাগছে। তাহলে এর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হলো। এরা হলো A+, B- অথবা AB। তাহলে কি বলেছে? উৎপন্ন যৌগের সংকেত, নির্ণেয় সংকেত AB। থ্যাংক ইউ।